শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো নতুন প্রজন্মের অনকোলজিস্টদের সাথে যারা আগামী দিনে ক্যান্সার চিকিৎসা নিয়ে কাজ করবেন। আমাদের স্টুডিওতে এই জন্য উপস্থিত রয়েছেন ডাক্তার ফারজানা বিনতে রহমান, FCPS পার্ট 2 ট্রেনি, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস। ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক আহমেদ অনিক, জাস্ট সম্প্রতি MD পাশ করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ডাক্তার আফরিদা ফারিহান সম্প্রতি FCPS পাশ করেছেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস থেকে এবং ক্লিনিক্যাল স্টাফ অনকোলজি বিভাগ, স্কয়ার হসপিটাল। আপনাদের তিনজনকে স্বাগত। প্রথমেই আমরা ফারজানাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা জানতে চাইব যে আমাদের স্বপ্নটা কি, আমরা কেন এই বিশেষায়িত শাখা এসেছি, কেন আমরা অনকোলজি পছন্দ করলাম। আমার কাছে স্বপ্নটা অনেক বড়। স্বপ্নের শুরুটা একটু বলতে চাই। আমরা যদি ফিরে তাকাই 2024 সালে, ওখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির জুলাই 2024-এর একটা সমীক্ষাতে দেখা গিয়েছে প্রতি 1 লক্ষ মানুষের মাঝে 53 জন করে নতুন ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে প্রতি বছর বাংলাদেশে। সুতরাং সেটার হার যদি আমরা বলতে চাই নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে প্রায় 12%। এই ক্যান্সার যেহেতু বাড়ছে, সুতরাং আমাদের এখানে চিকিৎসক হিসেবে চাহিদাটাও বাড়বে এবং আমাদের এই বিশেষায়িত জায়গাটা যেটা আমাদেরকে ভবিষ্যতে একটা সময় আসবে যখন হয়তো বা ক্যান্সারই আমাদেরকে নির্মূল করতে হবে। সুতরাং আমি আমার ইন্টার্নশিপের পর থেকে এই দিকটাতে ফোকাস করেছিলাম, কারণ আমি মনে হয়েছিল যে যদি বিশেষায়িত কোনো দিক থেকে যেতে চাই সেখানে ক্যান্সারটাই আমার কাছে একটা মূল লক্ষ্য, এবং আমার পরিবারে ক্যান্সারের মৃত্যু আছে, এটাও আমাকে একটা প্রেরণা জুগিয়েছিল। অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ইশতিয়াক, অতি সম্প্রতি আপনি MD ডিগ্রি পাশ করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আপনি কেন এই বিশেষায়িত শাখাকে বেছে নিয়েছেন? প্রথমত স্যার, ক্যান্সার এখন প্রতিনিয়ত বাড়তেছে এবং খুবই ক্যান্সার চিকিৎসাটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা চিকিৎসা ব্যবস্থা, এবং আমাদের মতো দরিদ্র দেশে ক্যান্সারের চিকিৎসাটা অনেকটা ব্যয়বহুল চিন্তাভাবনা করা হয়। তারই প্রেক্ষাপটে আমি যখন আমার MBBS সম্পন্ন হলো, তখন থেকে একটা চিন্তাভাবনা ছিল যে মানুষের এই ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটা মানে কতটুকু আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, এবং এইটা আদৌ কি আমরা মানে এই চিকিৎসা ব্যবস্থাতে আমরা স্বয়ংসম্পূর্ণ কিনা, সেইটা থেকে নিজের একটা প্যাশন প্লাস হচ্ছে নিজের চিন্তাভাবনা এবং ক্যান্সারের রোগীদের, আমি যখন ইন্টার্নি ছিলাম তখন ক্যান্সার রোগী দেখতাম যে সবার একটা ধারণা, বদ্ধমূল ধারণা যে ক্যান্সার হলে মনে হয় আর নিরাময় সম্ভব নয়, এবং ক্যান্সার হলে মানে এটা একদম পুরো মরণভেদী, এইটাতে আর কোনোই আশা নেই। এই চিন্তাভাবনা থেকেই যে এই সাবজেক্টের প্রতি আমার একটা আগ্রহ ছিল আগে থেকেই, এবং পরবর্তীতে আমি এই সাবজেক্টের জন্য আমি পরীক্ষা দিই এবং 5 বছরের একটা কোর্স সম্পন্ন করে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে অতি সম্প্রতি স্যার জানেন যে মানে আর কি আমার কোর্স সম্পন্ন হয়েছে। এখন ভবিষ্যতে ক্যান্সারের রোগীদের জন্য কতটুকু ক্যান্সারের এই চিকিৎসা ব্যবস্থাটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, সেটার জন্য ইনশাআল্লাহ কাজ করার ইচ্ছা। অনেক ধন্যবাদ ডাক্তার ইশতিয়াক। আমরা এখন ডাক্তার আফরিদা ফারিয়ানকে একই প্রশ্নই করতে চাই, আসলে আপনি কেন ক্যান্সারের মতো একটি বিষয়কে বেছে নিলেন? ধন্যবাদ স্যার। আমিও ফারজানার সাথেই একমত, ডক্টর ফারজানার সাথে, যে আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে ক্যান্সার রোগটা পরিসংখ্যান দিন দিন বাড়ছে। সেই তুলনায় আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা এবং যে চিকিৎসকের পরিসংখ্যান তার বেশ কম। তো সেক্ষেত্রে আমাদের যে প্রতিনিয়ত ক্যান্সারের সাথে প্রতিনিয়ত যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসকের পরিমাণও বাড়াতে হবে, এবং আমাদেরকে এই নতুন একটা সাবজেক্টে আমাদেরকে আগ্রহ থেকেই আসলে এই সাবজেক্টে আমার আশা আছে। ডক্টর ফারজানা, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে অনকোলজিতে আপনাকে যে প্রেরণা আপনি আসলেন, আপনি কি কোনো মুহূর্তের কথা বলতে পারেন যে মুহূর্ত আপনাকে আরও উৎসাহিত করেছে এই বিষয়ে পড়াশোনা করার জন্য? স্যার, অনেক মুহূর্ত আছে, কিন্তু যদি বলি যে খুব বেশি টাচ করেছে কোন মুহূর্তটা, সেটা আমাদের রিসেন্টলি
আমাদের আমরা মেডিকেলের টার্মে বলি সিসিআরটি, যেটা হচ্ছে আমাদের একসাথে একজন পেশেন্ট যখন রেডিওথেরাপি এবং কেমোথেরাপি পায়। পেশেন্ট ছিলেন আমাদের নেজোফেরেঞ্জিয়াল কার্সিনোমার পেশেন্ট, অর্থাৎ তাদের নাকের ক্যান্সার আছে, এবং সেই পেশেন্টগুলো যারা এসেছিলেন ভীষণ দরিদ্র গ্রাম থেকে, এবং তারা প্রায় সকল কিছু বিক্রি করে আসা, সেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি। এবং তারা সব কিছু ত্যাগ করে এসছেন যে আমি চিকিৎসা নেব। এবং যেটা হচ্ছে আমাদের কমন সাইড এফেক্টস হয়, সেটা হচ্ছে আমরা খেতে পারি না পেশেন্টরা যারা থাকি রেডিওথেরাপি চলাকালীন। তখন আমাদের যে ম্যানেজমেন্টটা আমরা দিয়েছিলাম, পেশেন্ট খুব মানে কৃতজ্ঞতার সাথে বলেছিল সে অনেক দিন পরে খাবারের টেস্ট পেয়েছে, অর্থাৎ সে মুখটা সে অ্যাভয়েডই করতো। তো আমরা তাকে এমন ম্যানেজমেন্ট দিয়েছিলাম, অ্যান্টিফাঙ্গাল বলেন, স্টেরয়েড বলেন। তো গত সপ্তাহের এটা মেমোরি, এবং তিনি আমাকে প্রমিস করেছেন তিনি তার গ্রামের লেবু এনে আমাকে দিবেন, হুইচ ইজ ভেরি ইমোশনাল, এবং আমার এইটাই খুব বেশি টাচ করেছে রিসেন্টলি। অনেক ধন্যবাদ। অনেক একটা বিষয়টা হলো যে পড়াশোনাটা 5টা বছরের পড়াশোনা আসলে অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। সেই সময়টাতে যেটা গুরুত্বপূর্ণ হলো যে কোন বিষয়টা আসলে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছিল? এখানে স্যার আসলে আমরা সবাই জানি যে এমডি কোর্সে এবং এফসিবিএস কোর্সে একটা সময় মানে থিসিসের একটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত বিষয়। যখন আমি ফেসবিতে উঠলাম, থিসিস নিলাম, তখন আমার থিসিসের টপিক ছিল ব্রেস্ট ক্যান্সার। তো এবং আমার পেশেন্টের সংখ্যা ছিল 60 জন। তো এই সময় স্যার আমি একদম মানে থিসিসের যখন মানুষ যায় তখন একদম শুরু থেকে যাচাই বাছাই এবং পেশেন্ট নেওয়া সব কিছু থেকে মানে একটা পেশেন্টের শুরু থেকে আদ্যপান্ত মানে তার জানা থাকে, তার নলেজে থাকে আর কি। তো আমি যখন থিসিসের টপিক্সে সিলেক্ট করলাম এবং আমার পেশেন্ট যখন আমি 60 জনকে নিলাম এবং তাদের সাথে যখন আমার মানে ওইভাবে ইন্টারেক্ট হলো, যে মানে তাদের শুরু থেকে আমার একটা পরিচয় দেখা যায়। বেসিক্যালি আমরা কোর্সে যখন থাকি তখন সবার সাথে সব পেশেন্টের শুরু থেকে আমরা অনেক সময় আমাদের কাছে এসে পড়ে না। তো এই পেশেন্টগুলোর যে মানে একটা জানতে চাওয়া, স্যার আমি ভালো হব তো, আমি কতদিন বাঁচবো, কিংবা আমি আদৌ কি আমি পরিপূর্ণ সুস্থ হব, তো এইটার ব্যাপারগুলো যখন মানে আসলে ব্রেস্ট ক্যান্সার যেটা মানে এখন সারা ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী আপনার এটা যদি প্রথম শুরুর দিকে স্টেজে ধরা পড়ে, মোটামুটি 10 ইয়ার সার্ভাইভাল রেট অনেক বেশি। এবং তাদেরকে এই যে সান্ত্বনা দেওয়া, এবং তাদের যে এখনও মানে আমার থিসিস কোর্স সম্পন্ন হয়েছে এবং তারা যে এখনও আমার সাথে যোগাযোগ করে বিভিন্ন সময়, এইটা মোস্ট স্যার টাচিং বিষয় স্যার। থ্যাংক ইউ। ডক্টর আফরিদা, আমাদের নতুন নতুন প্রযুক্তি, বিশেষ করে রেডিয়েশন থেরাপিতে আইএমআরটি আছে, আইজিআরটি আছে, ব্র্যাকিথেরাপি আছে, ধরুন ফাস্ট ফরওয়ার্ডিং ব্রেস্ট রেডিওথেরাপি আছে, এইসব শেখার অভিজ্ঞতা হলো কীরকম? অবশ্যই স্যার, খুব ভালো একটা মানে সুন্দর একটা অনুভূতি স্যার, যেখানে হচ্ছে যে আমাদের এক সময় স্যার 2 ডাইমেনশনাল ট্রিটমেন্ট ইউজ করা হতো, সেখান থেকে উন্নত চিকিৎসা আমরা 3D সিআরটি, আইএমআরটি, ভিম্যাট, র্যাপিড আর্ক বা আইজিআরটি করতে পারছি। এবং আরও প্রিসাইজলি আমরা যদি বলি ব্র্যাকিথেরাপি, তারপর এগুলো স্যার আরও এখন হচ্ছে যে ব্রেস্টের ক্ষেত্রে যেমন স্পেশালি ফাস্ট ফরওয়ার্ড ট্রায়াল চলে এসেছে এবং আমরা ওটা প্র্যাকটিস করতে পারছি। এটা স্যার অবশ্যই আনন্দদায়ক, কারণ যখন দেখি রুগীগুলোর এই ট্রিটমেন্টের মাধ্যমে রুগীগুলোর কষ্ট কমে আসছে এবং যেই যে বেশি দিন যে শেখার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? স্যার অবশ্যই সেটা ভালো, কারণ আমি একটা নতুন প্রযুক্তির সাথে কাজ করছি, যেটা আমার যেই উদ্দেশ্য নিয়ে আমি এই সাবজেক্টে আসা, সেই অনুযায়ী যে আমি কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ স্যার, এটা অবশ্যই আমার জন্য খুব আনন্দদায়ক স্যার। ফাস্ট ফরওয়ার্ডিং ব্রেস্ট ক্যান্সারের যে ট্রিটমেন্ট, সেটা কেমন, আপনার অভিজ্ঞতা কেমন? স্যার এটা আমরা নতুন, আপনি কি পেশেন্টকে ফলো আপ করেছেন? জি স্যার, দেখেছি স্যার, এবং দেখা যাচ্ছে যে স্যার রোগীর কষ্ট অনেকটুকু কমে আসছে। যেখানে আমরা হচ্ছে হাইপারফ্র্যাকশনের যেটা 15 দিন রোগী চিকিৎসা পায়, সেক্ষেত্রে আমরা 5 দিনের মধ্যে এই চিকিৎসাটা সম্পন্ন করতে পারছি এবং খুব একটা যে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রোগী কমপ্লেন করছে বা কিছু দেখা যাচ্ছে, সে ধরনের কোনো কিছু হচ্ছে না।
তো অবশ্যই স্যার এটা রোগীর জন্য ভালো এবং আমাদের জন্য আনন্দদায়ক স্যার। হ্যাঁ, আমাদের আসলে সাম্প্রতিক একটা অভিজ্ঞতা আছে যে আমরা একসাথে কাজ করার একটা অভিজ্ঞতা আছে যে আমরা ব্রাকি একসাথে, মানে এদেরকে আসলে মানে আমার হাতে করে শেখানোর সুযোগ ছিল আর কি, আফ্রিদাকে প্লাস এই দুইটা কাজই আমরা খুব জি স্যার। ব্রাকি তো অনেকদিন থেকেই করছি আমরা, এবং ব্রাকির মধ্যে একটা স্পেশালিটি হলো ইন্টারস্টেশাল ব্রাকিথেরাপি আমরা করেছি, তারপরে এলো প্রস্টেট ব্রাকিথেরাপি, আর রিসেন্ট এক্সপিরিয়েন্স হলো ফাসপারিং যে ব্রেস্ট, এটা দ্যাটস এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। তো ডক্টর ফারজানা, তো আমাদের দেশের এই, আপনি তো যে কথাটা অলরেডি বলে ফেলেছেন, যে কথাটা আপনাকে জিজ্ঞেস করতাম পরে হয়তো আপনি উত্তর দিয়ে দিয়েছেন, তো বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কী মনে হয় এখন? আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্যার অ্যাওয়ারনেসের অভাব। আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের দেশটা একটা লো মিডল ইনকাম কান্ট্রি, সো এখানে যেটা সমস্যা হচ্ছে মানুষ জানে না যে আমাদের যে জাতীয় ক্যান্সার হাসপাতাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে যে এত উন্নত চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে। আমার জন্ম যশোর, সুতরাং আমি দেখে এসেছি মানুষ কিছু হলে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে। আমি এইটার মানে আমার চোখে দেখা, কিন্তু বাংলাদেশেও যে এগুলোর চিকিৎসা হচ্ছে বা বাংলাদেশেও যে উন্নত চিকিৎসা সম্ভব, এটা অনেকেই জানে না। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর ইস্তিয়াক, যে গ্রাম অঞ্চলে আমরা তো আসলে ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে পারিনি এখন পর্যন্ত, কী করলে গ্রাম পর্যায়ের মানুষকে এই ক্যান্সার চিকিৎসার সুবিধাটা দেওয়া সম্ভব? আসলে স্যার এখানে উপজেলা লেভেলে এখনও স্যার অনেকটা স্যার সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভায়া টেস্ট উপজেলা লেভেলে, জেলা লেভেলে কিছুটা ফ্রি স্ক্রিনিং পদ্ধতি চালু আছে আমাদের সরকারের, শুরু থেকেই ছিল আমাদের। এবং স্যার যদি আমরা রুট লেভেল চিন্তা করি গ্রামাঞ্চলে, এইটা আসলে মানে আমাদের আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে যে, এবং ক্যান্সার যে একটি নিরাময়যোগ্য, যে যত প্রাথমিক স্টেজে ধরা পড়বে তত এই ক্যান্সারের চিকিৎসা সম্ভব এবং একদম পরিপূর্ণ নির্মূলযোগ্য, যেটাকে আমরা প্যাথোলজিক্যাল কমপ্লিট রেসপন্স বলি আমাদের চিকিৎসা টার্মে। এবং এই জন্য সরকারি বিভিন্ন পদক্ষেপ এবং মানুষের জনসচেতনতা বৃদ্ধি, যেমন আজকের একটা প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাছে এটা আরও পৌঁছে দেওয়া যে এই যে ক্যান্সারের যে বিভিন্ন স্ক্রিনিং পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা যদি শুরু করতে পারি এবং সেগুলোতে আমাদের সাধারণ জনগণ যদি মানে পার্টিসিপেট করতে পারে, অংশগ্রহণ করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে দিনকে দিন আমরা উন্নতি করতে পারবো। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। ডাক্তার ইস্তিয়াক, আপনি 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? আমি চিন্তা করব যে সুপার টেকনোলজি যেগুলো আছে, সাইবার নাইফ, গামা নাইফ বাংলাদেশে এসে পড়বে, রোবোটিক সার্জারি, প্রোটন থেরাপি, এগুলো আমরা আমাদের মানে আমরা করতে পারবো ইনশাল্লাহ, বাংলাদেশে বসে করতে পারবো, সেটাই আমাদের চাওয়া পাওয়া। না ইনশাল্লাহ। আর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি সাধারণ মানুষের দোরগোড়া এই ব্যয়বহুল চিকিৎসাগুলা মানুষ যাতে সরকারি সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে পারি, সেটার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ডক্টর আফ্রিদা, আমরা জানি যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, আপনারা জানেন যে আমি স্বাস্থ্য সংস্কার কমিশনের একজন সদস্য ছিলাম বা এর সাথে কাজ করেছি। ওটার 32টা মূল সুপারিশের একটি সুপারিশ হলো জাতীয় মানে ক্যান্সারের উপরে। আমাদের দেশে কোনো ক্যান্সার হিস্ট্রি নাই এখন পর্যন্ত, রুগীদের কোনো ইনফরমেশন ডিটেলস আমাদের কাছে নাই, কতগুলো রুগীর পরিসংখ্যান আমাদের কাছে নাই। এই যে স্বাস্থ্য নীতিতে ক্যান্সার বিষয়ে একটা বড় ধরনের পরিবর্তন আসা দরকার, এই বিষয়ে আপনার মত কি? জি স্যার, স্বাস্থ্যনীতিতে তো স্যার অবশ্যই ক্যান্সার বিষয়ে পরিবর্তন আসা দরকার স্যার। কারণ হচ্ছে আমাদের রুগী যেভাবে বাড়ছে স্যার, সেইভাবে হচ্ছে স্যার আমাদের চিকিৎসা ব্যবস্থার সহজলভ্যতা নেই স্যার। তো আমাদের হচ্ছে রুগীরা যদি ক্যান্সার ডায়াগনোসিসও হয়, সেটা খুবই মানে ডায়াগনোসিসটাই স্যার অনেক ডিলে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা শুরু করার জন্য স্যার ঢাকা ছাড়া ঢাকার আশেপাশে স্যার জেলাগুলোতে খুব কম
ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্যার অবশ্যই স্যার জেলা পর্যায়ে বা সবখানে স্যার হচ্ছে রেডিওথেরাপি বা কেমোথেরাপির একটা ব্যবস্থা থাকা উচিত স্যার। সেই আমাদের একটা প্রস্তাবনা আছে এরকম যে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেই আমাদের যারা জেনারেল প্র্যাকটিশনারদেরকে নিয়োগ করা প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য, এবং ওখানে কিন্তু তারা কিন্তু শিখবেন যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী, পরীক্ষা নিরীক্ষাগুলো কী কী তারা জানবেন। তাতে করে যেমন ডক্টর ইশতিয়াক বলছিলেন যে স্ক্রিনিং প্রোগ্রামগুলো, আপনার কি মনে হয় যে আরও কোনো স্ক্রিনিং প্রোগ্রাম করা দরকার আমাদের? উনি তো সার্ভাইকাল ক্যান্সারের কথা, জরায়ু মুখের ক্যান্সারের কথা বলেছে, আর কোন ক্যান্সার স্ক্রিনিং করাটা জরুরি বলে মনে করেন? স্যার আমাদের দেশে হচ্ছে কমন, নারীদের ক্ষেত্রে কমন হচ্ছে স্যার ব্রেস্ট ক্যান্সার। সার্ভিক্স। তো ব্রেস্টের ক্ষেত্রেও স্যার স্ক্রিনিং ব্যবস্থাটা দরকার স্যার। আর যেটা খুব সহজভাবে করা যায়, ইনফ্যাক্ট সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটাও যদি সচেতনতা বাড়ানো যায় রোগীদের মধ্যে, তাহলে গ্রাম পর্যায়েও সেটা শনাক্তকরণ করা সম্ভব স্যার। আর কিছু এছাড়াও স্যার যদি পুরুষদের দিক থেকে দেখি স্যার, লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এইসব ক্যান্সারগুলো আসলে স্ক্রিনিংটা জরুরি। আসলে স্ক্রিনিং করতে পারলে আমরা প্রাথমিকভাবে ধরতে পারবো, রোগীদের সুস্থ করে ফেলতে পারবো। ডক্টর ফারজানা, অনেকক্ষণ আপনাকে কোনো প্রশ্ন করছি না। আপনি তো কাজ করেন, অনেক কাজ করেন, এবং যেহেতু অনেকগুলো কাজ করেন সেজন্য আপনি, মানে এটা কিন্তু সহজ নাকি লম্বা সময় ধরে কাজ করা, 12 ঘন্টা কাজ করা এক নাগারে। এই কাজের সময় আপনি কিভাবে নিজেকে ঠিক রাখেন বা একটু চাঙ্গা রাখেন? এটা তো কঠিন কাজ। স্যার আমি 3টা রুলস খুব ফলো করি। 1 নাম্বার, সেটা হচ্ছে কিছু হলেই আমি একটু চেষ্টা করি যে খুব নিজেকে সাইলেন্ট করে ফেলতে। 2 নাম্বার ওয়াটার। 3 নাম্বার তওবা। আর এখন যদি আমি টিভির ভাষায় বলি, তাহলে আমি অবশ্যই আমার বলতে চাইবো যে আমার একটা ভয় থাকে যে হচ্ছে যদি কোনো ভুল করে ফেলি তাহলে একজন মানুষের জীবন হবে, সেটা হচ্ছে যেটা আমার লক্ষ্য। কিন্তু স্যার ট্রেনিদের আমার কাছে মনে হয় ডিটারমিনেশনটা সবচেয়ে বড় দরকার, এবং আমরা যারা এই ক্যান্সার ট্রেনি হিসেবে আছি, প্রত্যেকের এই দৃঢ় মানসিকতার জন্যই সম্ভবত আমরা 12 ঘন্টা বা সপ্তাহে 96 ঘন্টা বা আরও যদি বড় পরিসরে বলি 5 বছর ট্রেনিং করাটা আসলে সম্ভব, দৃঢ় মানসিকতাটা সম্ভব। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর ইশতিয়াক, আপনি এই চিকিৎসা, এই সময়টা আসলে কঠিন একটা সময়, যে দীর্ঘ 5টা বছর ট্রেনিং করা এবং কষ্ট করা, এবং যারা বাইরের থেকে আছেন তারা কিন্তু আসলে বোঝা খুব কঠিন যে একজন চিকিৎসককে কী পরিমাণ পরিশ্রম করতে হয় এই পোস্টগ্রেড ডিগ্রিগুলো করার জন্য। এই সময় আপনি কোনো সিনেমা দেখেছেন বা কোনো গল্প বই পড়েছেন কি কখনো, মনে পড়ে? স্যার আপনি নিজেই বললেন যে 5 বছর একটা লম্বা জার্নি। এখানে আসলে শুধু যে মানে পেশেন্ট দেখা তা না, রোগীদের সাথে যেই একটা ইন্টারাকশন শুধু সেটাই না, নিজেদেরও আবার পড়ালেখা করতে হয়, কারণ নিজেদেরও পরীক্ষা ফেস করতে হয়, বিভিন্ন ব্লক ফাইনাল কোর্সের এক্সামিনেশন আছে। এবং এর মাঝখানে আসলে যেহেতু আমরা মানুষ, কিছুটা বিনোদন লাগবেই। চেষ্টা করি যে ডাক্তারদের উপর লাইফের বেস, মানে ডাক্তারদের জীবনের উপর যে বেসগুলো, যে সিরিজগুলো, যেমন আমি সম্প্রতি এমডি হাউস এমডি যে সিরিজটা, ওটা দেখতেছিলাম আর কি। এটা অবশ্য পরীক্ষার আগেই দেখা শুরু করছিলাম, কিন্তু যদিও পরীক্ষার কারণে আবার পরীক্ষা শেষের কারণে শুরু করলাম। এবং মনে হয় যে আমাদের ডাক্তারদের আসলে শুধু যে একদম মানে ব্যস্ততা নিয়ে থাকলে একটা মনোটোনাস একটা লাইফের দিকে চলে যাবো আমরাও যেহেতু মানুষ, আমাদের আসলে যতটুকু সম্ভব পরিবারকে সময় দেওয়া, এবং আমি মনে করি যে ফ্যামিলি ফার্স্ট। ডক্টর আফরিদা, আপনাকেও একই প্রশ্নই করি। আপনিও 5 বছর দীর্ঘ সময় ধরে ট্রেনিং করেছেন এফসিপিএস করার জন্য, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, শিক্ষকদের বকা শুনেছেন, ইত্যকার অনেক ট্রেনিং। আমি সবসময় বলি যে ট্রেনিং পিরিয়ডটা আসলে টাফ টাইম, এবং এই সময় নিজেকে তৈরি করার সময়, প্রস্তুত করার সময়। আপনি কোনো সিনেমা এই সময় দেখেছেন বা কোনো গল্প বই পড়েছিলেন? আসলে এই সময়টা স্যার এমন থাকে যে কাজ, পড়ালেখা সব কিছু মিলিয়ে স্যার আসলে ওভাবে সময় যে পাওয়া যায় একটু গল্পের বই পড়বো বা একটু সময় কাটাবো, সেটা আর হয় না স্যার ওভাবে সিনেমা দেখা। সেটা স্যার পরিবারকেই আসলে যতটুকু সময় পায় পরিবারকেই সময় দেওয়া হয়, এখন ওইটাই হচ্ছে এখন রিক্রিয়েশন। স্যার কোনো ছবি এই 5 বছরে কোনো ছবি দেখেন নাই? একটা ছবিও দেখেন নাই? স্যার দেখেছি, হয়তো কি ছবি দেখেছেন?
ওভাবে আসলে মনে করে বলতে পারবো না, কারণ পুরো ছবিটা আসলে কখনো দেখা হয় না। পুরোপুরিটা দেখা হয়নি, আর কিছু অংশ দেখা হয়েছে। ঠিক। ডক্টর ফারজানা, কোনো সহকর্মী বা কোনো রোগীর কাছ থেকে এমন কোনো মজার গল্প শুনেছেন যেটা আপনাকে খুব উৎসাহিত করেছে বা আনন্দ দিয়েছে? স্যার, সহকর্মী যদি বলি তাহলে আমাদের যেহেতু সময়টা একসাথে হাসপাতালে এক ছাদের নিচে থাকতে হয়, অনেক গল্প থাকে। আর যদি কোনো রোগী বলি তাহলে যেটা আমার সাথে গত সপ্তাহে হয়েছে সেটা হচ্ছে, আমরা পেশেন্টদের নাম একই রকম থাকে আমরা জানি, তো দেখা যাচ্ছে পেশেন্টকে অনেক সময় অনেক ব্যস্ততার মাঝখানে পেশেন্ট নাম একই রকম নাম, ক্যান্সার ভিন্ন, তাকে কাউন্সিলিং করে ফেলা হয়। তো এরকমই হয়েছিল যে পেশেন্টকে আমাদের নার্স ডাকছে কিন্তু সাথে কিছু বলে নাই, পেশেন্ট চলে এসেছে এবং আমরা যখন পুরোপুরি কাউন্সিলিং করা শেষ যে আপনাকে এখন বসতে হবে, তখন সে বলল আমি তো অমুক না। এটা খুব মজার একটা জিনিস ছিল স্যার। আর এই ছোট ছোট জিনিসগুলো যখন মানুষ হেসে আমরা কথা বলি, আমার কাছে মনে হয় যেন আরও বেশি আনন্দটা বৃদ্ধি পায়। আপনি যেটা বললেন স্যার, আমি একটু হাসার চেষ্টা করি, আর আমাদের পেশেন্টগুলোও সেটা রেসিপ্রোকেট করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। ডাক্তার ইশতিয়াক, আপনি যদি চিকিৎসক না হতেন কি হতেন? মানে আমার ইচ্ছা ছিল যে পাইলট হওয়া, সত্যি কথা। মানে আকাশে থাকবো, যেহেতু মানে আকাশে এবং বিভিন্ন দেশ ঘুরতে পারবো, যেটা আমাদের ডাক্তারদের পক্ষে স্বাভাবিক, যেহেতু বাইরের দেশে যাওয়াটা হয়তো বা অনেক সেমিনার সামনে হয়তো বা করতে পারবো যদি মানে তৌফিক পাই আল্লাহ তাআলা দেয়। কিন্তু তারপরেও মানে পাইলটের জীবনটা মনে হচ্ছে যে মানে হইতে পারলে খুব ভালো হতো, যে অল টাইম আকাশে আছে কিংবা বিভিন্ন দেশে ঘুরতে পারতেছি, সেরকম আর কি। একটা বিরতি নিয়ে আবার আসছি। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতনে। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডাক্তার তাসনিম। ডাক্তার নিশাত তাসনিম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমডি ফেজ বিতে আছেন। জি স্যার। আপনি কেন ক্যান্সার চিকিৎসা, এই রকম ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার চিন্তা করলেন? আমি স্যার এমবিবিএস পাশ করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে এবং আমার ইন্টার্নি শেষ হয় 2016 সালে। তারপর আমি যখন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পড়ছিলাম, সেই সময় আসলে দুইটা ব্যাপার, মানে আমার ইনিশিয়াল সাবজেক্ট চয়েস ছিল দুইটা, কিন্তু সেই সময় আমার ফ্যামিলিতে একটা ক্যান্সার ইনসিডেন্ট হয়। আমার চাচা মারা যান ব্রেইন টিউমারে, এবং উনি আসলে চিকিৎসা নিচ্ছিলেন ইন্ডিয়াতে। মানে ঠিক সেই সময় আমার মাথায় আসে যে আসলেই কি তাহলে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা নাই, বা আমার ফ্যামিলি কেন আমার চাচাকে নিয়ে ইন্ডিয়াতে চলে গেল, এখানে কি ভালো কোনো ক্যান্সারের ডাক্তার নাই বা চিকিৎসার কোনো অপশান নাই। তো সেইখান থেকে আসলে আমার মাথায় ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার চিন্তাটা আসে, এবং আমি মার্চ 2018 সেশনের জন্য 2017 সালের অক্টোবরে যে এমডি পরীক্ষা হয়, সেটা আমার প্রথম পরীক্ষা ছিল। সেখানে আমি পরীক্ষা দিই এবং আল্লাহর রহমতে চান্স পাই, এবং সেখান থেকেই আসলে আমার এমডি অনকোলজি কোর্সে যোগদান করা। শিক্ষা জীবনের এই সময়টাতে আপনি তো অনেকটা লম্বা সময় পার করেছেন, 17 সাল 18 সাল থেকে 25 সাল চলছে। তো এই সময় সবচেয়ে চ্যালেঞ্জিং কি ছিল আপনার জন্য? জার্নিটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমাদের কোর্স যদিও এত লম্বা সময়ের না। আমি ফেইজে আমাদের 2 বছর, আমি মার্চ 2018-তে জয়েন করলে হিসাবে জানুয়ারি 2020-এ আমার ফেইজে ফাইনাল হওয়ার কথা। তো এই সময় 39 বিসিএসের সার্কুলার হয়, পরীক্ষা হয়, রেজাল্ট হয় এবং আমি সেখানে উত্তীর্ণ হই। তো ঠিক জানুয়ারি 2020-এ ফেইজের জন্য যখন প্রস্তুতি নিচ্ছি, 2019-এর ডিসেম্বরে আমাদের পোস্টিং হয়ে গেল একদম হঠাৎ করে। তো ওই সময়ে মানে একটা, যদিও বিসিএসও একটা ইচ্ছা জয়েন করব, আবার এদিকে কোর্সের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়, এই ডিসিশন মানে এই টাইমটা একটু মানে ইনডিসিশন বা একটু খারাপ লাগার ছিল যে কি করলে ভালো হয়। ঠিক সেম জিনিসটাই আবার হয়েছে যখন ফেরত আসলাম। স্বাভাবিকভাবেই 2-2.5 বছর উপজেলাতে কাজ করার পরে অনকোলজি মানে অলমোস্ট মাথা থেকে চলে গেছে, এবং ঠিক সেই সময় 22 জুলাইতে এসে একদম হঠাৎ করে ফেইজে পরীক্ষা দেয়া, এইটা চ্যালেঞ্জিং ছিল। খুবই খুবই চ্যালেঞ্জিং ছিল। নতুন করে এসে আবার নতুন করে মনে হলো সব কিছু শুরু করলাম।
দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং ফর মি। রাইট, না এই ঘটনাটা আমার সাথেও ঘটেছে অ্যাকচুয়ালি। আমি যখন এফসিপিএস পার্ট 1 পাস করি তখন আমার কিন্তু সরকারি চাকরি ছিল না। তখন আমি একটি প্রকল্পে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে যোগদান করি। এরপর আমি আবার বিসিএসে চলে যাই, আবার বিসিএস থেকে আবার আসি, আবার এসে তারপরে আমি ট্রেনিং কমপ্লিট করে তারপর পরীক্ষা দিই। এটা যারা সরকারি চাকরি মাঝখান দিয়ে Transition period একটা টা ট্রানজিশন হয়, একটু চ্যালেঞ্জিং হয়, কারণ জি স্যার। উপজেলা লেভেলে আমরা যে সমস্ত কাজকর্ম করি তার সাথে আসলে এই ক্যান্সারের একদম খুব মিল বেশি নেই মিল আসলে। নেই আসলে। না আপনি ঠিকই বলেছেন আসলে। না এটা সত্য আসলে। আপনি এমডি রেসিডেন্সি কত নম্বর ব্যাচ আপনারা? আমরা হচ্ছে R9 R9 R9, হ্যাঁ। জি স্যার। এবং আরেকটি প্রশ্ন পাশাপাশি করি, আর আধুনিক কি প্রযুক্তি আপনি ব্যবহার করেছেন যেগুলো দিয়ে আপনি আধুনিক চিকিৎসা করতে পারছেন? যেমন কেমন স্যার, লাগছে আপনার? আমি যখন প্রথম কোর্সে আসলাম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অনকোলজিতে কোনো রেডিওথেরাপি মেশিনই ছিল না। আমরা যখন ফেজের শেষের দিকে তখন প্রথম মেশিন আসছে এবং আমাদের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু আমরা মেশিন চালু হওয়া দেখে যেতে পারিনি আসলে। আপনি এর মাঝখানে সরকারি চাকরিতে চলে জি, গেছেন। এবং ফেরত এসে যখন দেখলাম যে মেশিন চলছে, মানে বিশাল এক কর্মযজ্ঞ আসলে, যেটা আমি যাওয়ার আগে আপনি দেখে কখনো আইএমআরটি, ভিম্যাট এগুলোতে অংশ এবং, নিয়েছেন? তারপর যখন আমি নিজে ফেজ বিতে উঠলাম তখন যখন নিজে সরাসরি চিকিৎসা পদ্ধতির সাথে যুক্ত হলাম তখন আমরা আরও নতুন নতুন পদ্ধতির মানে ব্যবহারটা দেখতে পারলাম, যে 3D CRTর পাশাপাশি আইএমআরটি ভিম্যাট হচ্ছে। এবং ফেজ বির যে থিসিস থাকে, আমার নিজের থিসিসের টপিক হচ্ছে লেফট সাইডেড ব্রেস্ট ক্যান্সারে যেসব পেশেন্ট রেডিওথেরাপি পাচ্ছে তারা নতুন এই টেকনিক আসলে বাইরের দেশে অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছে, আমরা এখন অতটা প্রচলিত করতে পারিনি। ডিপ ইন্সপিরেশন ব্রেথ হোল্ড টেকনিক, যেখানে রোগী সাধারণত লম্বা করে দম নিয়ে বন্ধ করে রাখেন, তাতে হার্ট তার পিছনে চলে যায় এবং রেডিওথেরাপির ফিল্ড থেকে সরে গেলে হার্টে রেডিয়েশন এক্সপোজারটা কম হয়। এবং রোগীর যে লেট টক্সিসিটি আমরা জানি, আমরা আসলে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছি তাকে ক্যান্সার ফ্রি করে একটা ভালো জীবন দেওয়ার জন্য, কিন্তু চিকিৎসা করতে যেয়ে যদি টক্সিসিটি হয় সেটা তার জন্য ডেফিনেটলি একটা বার্ডেন। সো আমরা নতুন নতুন রেডিওথেরাপি টেকনিকের মাধ্যমে আমরা থেরাপির যে টক্সিসিটিগুলো বা সাইড ইফেক্টগুলো সেগুলো কমিয়ে আনার চেষ্টা করছি, এবং এই টেকনিক সিস্টেমিক ব্যবহার থেরাপি করাটা আমার জন্য বা একটা নতুন ইমিউনোথেরাপি অভিজ্ঞতা কি ছিল। ব্যবহার করেছেন কখনো? জি স্যার, আমরা তো মানে ইমিউনোথেরাপি করছি বা আমাদের টার্গেট রোগীর থেরাপি জন্য। এগুলো ব্যবহার জি, করেছেন? এগুলো এখনকার রোগীদেরকে আমরা কাউন্সেলিং করলে, এবং যেহেতু এগুলোর অনেক ট্রায়ালের রেজাল্ট এখন চলে এসেছে, দেখা যাচ্ছে যে এগুলোর ফলাফল অনেক ভালো, রোগীদের জন্য বেনিফিশিয়াল। সো আমরা যখন কোনো একটা রোগীকে টোটাল প্ল্যানটা সম্পর্কে বলি, তাদেরকে জানাই যে এটা নিতে পারলে আপনার জন্য আসলেই ভালো হবে। সো ফিনান্সিয়াল কনস্ট্রেইন তো থাকেই আমাদের দেশের মানুষের জন্য, কিন্তু মানুষ তো আসলে বাঁচতে চায়, তারা চায় যে একটা ক্যান্সার ফ্রি লাইফ, ভালো লাইফ লিড করতে। সো যাদের পক্ষে সম্ভব হচ্ছে তারা এগুলো নিচ্ছে এবং তারা দীর্ঘদিন ভালো থাকছে, আমরা ফলো আপে দেখছি রোগীদেরকে, ইট ওয়ার্কস বেটার। ডক্টর ফারজানা, যে এই যে আধুনিক পদ্ধতিকে ব্যবহার করা, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, এই বিষয়গুলো কি আসলে? এই বিষয়গুলো স্যার যদি আমরা মোটা দাগে বলি, এগুলো আমাদের চিকিৎসা পদ্ধতি। আর স্যার আপনি জানেন যে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে MPH করেছি। আমার যেই অভিজ্ঞতাটা সেটা হচ্ছে জাতীয় ক্যান্সার হাসপাতাল এবং স্কোয়ার হাসপাতাল, এই দুইটার মাঝখানে আমার একটা কম্প্যারিজন স্টাডি ছিল। সো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের সেন্টারে আমরা বিভিন্ন রকমের চিকিৎসা দিতে পারি, এবং সেই ইমিউনোথেরাপি যদি বলি বা টার্গেটেড থেরাপি বলি, সেটা কি হচ্ছে, আমরা যে কেমোথেরাপি জানি যে পুরা টোটাল বডিতে যদি একটা ক্যান্সারের ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ বিভিন্ন কোষকে আক্রমণ করে এবং ক্যান্সার কোষকে মেরে ফেলে, সাথে সাথে সে সাধারণ যে জীবন্ত কোষগুলো সেগুলোকেও আঘাত করে। কিন্তু ইমিউনোথেরাপি বা যদি টার্গেটেড থেরাপি বলি, সেগুলো শুধুমাত্র ক্যান্সারের কোষগুলোকে মারবে। এবং এটা কেন আমাদের জন্য প্রয়োজনীয় সেটা আমার কাছে মনে হয় একটু আলোকপাত করা উচিত, কারণ আমরা ক্যান্সারের যত না পেশেন্ট বেশি ক্ষতিগ্রস্ত হয়, মনে হয় এটার সাইড ইফেক্টস সে ক্যারি করতে পারছে না, এটার জন্যই তার কষ্ট হয়, যেটা আমি ক্যান্সার হাসপাতালে দেখেছি, কিন্তু আমার স্কোয়ার হাসপাতালে বা আমি যেখানে কাজ করি সেখানে খুব কম। সুতরাং ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি এটার ভূমিকা ক্যান্সারের জন্য অনেক বেশি, এবং এটা টার্গেট করে যেহেতু ক্যান্সারকে মারছে, এই জন্য পেশেন্টের ওয়েলবিংটা খুব ভালো থাকে, এবং এটা একটা চিকিৎসা পদ্ধতি। ধন্যবাদ আপনাকে। ডক্টর আফ্রিদা, আপনি তো অতি সম্প্রতি FCS পাস করেছেন, 5 বছর পর কোথায় দেখতে চান নিজেকে?
স্যার অবশ্যই হচ্ছে একজন ক্যান্সার স্পেশালিস্ট হিসেবেই নিজেকে দেখতে চাই, কিন্তু হচ্ছে স্যার কতটুকু পারবো স্যার জানি না, কিন্তু আমার ইচ্ছা স্যার এত রুগী আসলে একদিনে এইভাবে আপনারা যেভাবে কষ্ট করেছেন ওভাবে স্যার আমাদের পক্ষে মনে হয় না সম্ভব হবে। খুবই সম্ভব, আরো ভালোভাবে সম্ভব হবে, আমরা তো সেই স্বপ্নই দেখি। তো সেটাই হলো আগামী দিনে আমাদেরকে ওইটাতে যেতে হবে। নিশাত, আমরা এর মধ্যে দেখেছি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু অর্গান বেসড প্ল্যানিং, ট্রিটমেন্ট প্ল্যানিং করার আমরা চিন্তা করেছি এবং রিসেন্ট গাইডলাইনগুলো চেষ্টা করেছি। গতকাল আমরা রেডিওথেরাপি 4 রাউন্ড চালু করেছি। এগুলো পৃথিবীর উন্নত দেশগুলোতে হয় যে রেডিওথেরাপি দেওয়ার সময় শুরু হলো এবং এটাকে প্ল্যানগুলো সবাই মিলে একটু রিভিউ করা, প্ল্যানগুলো একটু কারেক্ট করা। অর্থাৎ হলো যে একটা ইনস্টিটিউশন থেকে যে ট্রিটমেন্টই হোক না কেন সেটা একটা স্ট্যান্ডার্ডে চলে আসা, যে কোনো ট্রিটমেন্ট হবে একটা স্ট্যান্ডার্ডে চলে আসা, বিলো স্ট্যান্ডার্ডে কোনো ট্রিটমেন্ট না থাকা। তো এই অভিজ্ঞতাটা কেমন আপনার? 4 রাউন্ড বা অন্য বিশ্বের অন্য উন্নত যে দেশগুলোর সাথে organ based মিলিয়ে যে treatment চিকিৎসা যেগুলো। দেওয়ার যে ইচ্ছাটা, আফ্রিদা আপু ঠিক যেটা বললেন, আসলে অনকোলজি এত ভাস্ট এবং মানে কন্টিনিউয়াসলি ইভলভিং, এভরিডে দেয়ার আর নিউ পেপার্স, নিউ ড্রাগ অলরেডি, মানে অলওয়েজ দেয়ার আর নিউ থিংস। সো এবং তার মানে যে এই যে পিছনটা ভুলে যাব তাও না। সো সব মিলায় একটা বিশাল ব্যাপার। সেখানে স্যার আমার কাছে মনে হয় অর্গান বেসড অনকোলজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের বাইরের দেশে তো সবাই এরকম করে যে স্পেসিফিক একটা জায়গায় যায়, সবার আসলে একটাই টার্গেট, কোয়ালিটি মেনটেন করা। কারণ সব কিছু একটা মানুষের পক্ষে সম্ভব না, ভুল হয়ে যেতেই পারে। এবং আমরা যে গতকালকে 4 রাউন্ডটা করেছি রেডিওথেরাপির জন্য, যে কোন কোন রোগী কি কি ইন্ডিকেশনে পাচ্ছে, তাদের কন্ট্যুরিং, তাদের প্ল্যানিং, তাদের ইভালুয়েশন guideline-টা কি? সবকিছু ঠিক আছে কিনা, সেখানে আমাদের অনেকে উপস্থিত ছিলেন, সব ফ্যাকাল্টি ছিলেন, রেডিয়েশন ফিজিসিস্ট, টেকনোলজিস্ট, রেসিডেন্ট, আমরা সবাই ছিলাম। তো এখানে এটার উদ্দেশ্য আসলে এমন না যে কারো ভুল ধরা বা কাউকে ছোট করা, অবশ্যই এটা টার্গেট না। টার্গেট একটাই, সবাই মিলে রোগীর সেবাটা যেন কোয়ালিটিফুল হয়। Qualityful তো যে কোনো একটা জায়গায় মিস হয়ে যেতেই পারে, কিন্তু যদি আমার সাথের একজন কেউ দেখে দিল, আমি তার ওপিনিয়নটা নিলাম উইথ ডিউ রেসপেক্ট, আমি আমার কাজটা ঠিক করে নিলাম। আমি তো মনে করি স্যার এরকম যদি রিভিউ প্রত্যেকটা জায়গায় হয়, শুধু রেডিওথেরাপি না, আমরা ইনডোরেও যে পেশেন্টদেরকে হয়তো কেমোথেরাপির আন্ডারে নিয়ে আসছি, যে গ্র্যান্ড রাউন্ড বা এরকম যদি হয়, প্রত্যেকটা রোগী আইডিয়ালি, আমরা তো বলি যে অনকোলজি অলওয়েজ এভরি পেশেন্ট শুড আন্ডারগো এমডিটি, মাল্টিডিসিপ্লিনারি বোর্ড, যেখানে অনকোলজিস্ট সবাই তো অবশ্যই, অ্যাসোসিয়েটেড সব সাবজেক্টের মানুষ থাকলেও ভালো, তাহলে আমাদের ডিসিশন মেকিংটা ভালো হয়, রোগীর সেবাটা কোয়ালিটিফুল হয়। সো এইরকম বোর্ডগুলো যদি আমরা সব কিছু করতে পারি এবং আমাদের সব রোগী যদি থ্রু এমডিটি একটা ডিসিশন পায়, সেটা ডেফিনেটলি রোগীর জন্য ভালো হবে ভালো হবে। এবং আমাদের সেবাটা আরও কোয়ালিটিফুল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিয়ে আবার আসছি। ডক্টর ফারজানা, এই যে একটা আলোচনা হলো যে মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ড, এই যে কনসেপ্ট সারা পৃথিবীতে আছে, আমরা কিন্তু করতে পারছি কি পারছি না, এরকম একটা সিচুয়েশন আছে। এখন পৃথিবীর দেশগুলোতে ট্রিটমেন্ট মডালিটিতে আমরা যেমন বলি ক্লিনিক্যাল অনকোলজি, যে ক্লিনিক্যাল অনকোলজিতে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, যেটা ইউকেতে করা হয়। তো এটার এই কাজগুলো, দুই ধরনের কাজ একটা মানুষের করা, যে রেডিওথেরাপির ও দেয়া, এটা কেন প্রয়োজন বলে মনে করেন আপনি? স্যার কেন প্রয়োজন? কারণ আমার নিজের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে একটা মানুষ যখন রেডিয়েশন প্ল্যানিং করছে তখন তার অর্গান বেস যে বলি, যেহেতু হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে প্রতি সপ্তাহে একটা করে কেমোথেরাপি দিলে পেশেন্টের এটা বুস্ট হবে, তার রেডিয়েশনটা ইফেক্টিভ হবে। সুতরাং আমি যদি এই জিনিসটা দুইটাই আমার জানা থাকে, সুতরাং আমি আমার অ্যাপ্লিকেশনে সেটা লাভ হবে। এরকম এর সাথে সাথে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তীতে রেডিওথেরাপি লাগছে তার প্যালিয়েটিভ কেসে, কিন্তু আমার কাছে যদি আমার ওই নলেজটুকু থাকে যে আমি কেন তার কেমোথেরাপি দরকার প্রথমে, তারপরে আমি প্যালিয়েশনে যাব, তাহলে আমার জানাটা দরকার। এই জন্য সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও ক্লিনিক্যাল অনকোলজি বা এক ছাতার নিচে আসাটা জরুরি, কাজটা করা দরকার। ঠিক আছে ডক্টর নিশাত, যে এই যে কঠিন একটা সময় পার করা, ট্রেনিং পিরিয়ডটা,
আমি সবসময় বলি এটা কঠিন, কিন্তু এটাকে জয় করতে হবে, কঠিনের মধ্য দিয়ে পার হতে হবে, কারণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই সময়টাতে আপনি কোনো সিনেমা দেখেছেন বা ভালো লেগেছে, অথবা কোনো গল্প বই পড়েছেন, এরকম কিছু মনে পড়ে, কোনো বিনোদন অথবা কোনো রুগীর কোনো কথা আপনাকে ভালো লেগেছে, অথবা কোনো সহকর্মীর কথা আপনার অনেক আনন্দ পেয়েছেন, এরকম কোনো ঘটনা আপনি বলতে পারবেন? স্যার আমি তো আসলে এমনি অনেক সিনেমা দেখি, অনেক গল্পের বই পড়ি। আমার যদিও ব্যাপারটা কিছুটা চাইল্ডিশ, আমার হচ্ছে সুপারহিরো মুভিগুলো খুবই পছন্দ। সো মার্ভেল অ্যান্ড ডিসির যে কোনো নতুন মুভি আসলেই আমি সবসময় দেখি। আর যদি ওয়ার্ক প্লেসে বলেন, আসলে আমাদের রেসিডেন্সি তো 8টা to 8টা মোরলেস। সো সারাদিন আমাদের আসলে 24 ঘন্টা টাইমের ম্যাক্সিমাম টাইমটা মানে সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে যতটুকু যায় তার চেয়ে ফেলো কলিগসদের সাথে বেশি যায়। একদম সো ঠিক। মানে পুরা কাজের টাইমটা তো আসলে কাজ হয় না, সবাই মিলে যে কোনো সময় বা যে কোনো কথা, কোনো একজনের ফ্যামিলির কোনো একটা ইস্যু, সেটা ভালো দিকে হোক বা অনেক সময় কঠিন সময় যায় আমাদের এক একজনের পরিবারে, সেই সময়টা সবাই মিলে একসাথে থাকা বা তাকে সাহস দেয়া। আমাদের একজন সিনিয়র ছিলেন, উনি সবসময় বলতেন যে এমডি ডিগ্রিটা আসলে একটা পারিবারিক ডিগ্রি, কারণ সবাই মিলে আমরা পরিবারই হয়ে যাই। কারণ পরিবারের মতো চিন্তা না করলে এত লম্বা সময় এই মানুষগুলোর সাথে পাড়ি দেওয়া আসলে সম্ভব না। সো সবাই মিলে আমাদের স্যার ম্যাডামরাও আমাদের মানে অনেক ইন্ডিভিজুয়ালি আমাদের ফ্যামিলির খবরও জানেন যে কে কখন কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কার একটু সাহায্য দরকার বা সো এই টোটাল সময়টাই আসলে এনজয়েবল স্যার। কাজের সাথে সাথেই এমন না যে বার্ডেন মনে করলে আসলে এত বড় সময় পার করা সম্ভব না। পুরাটা সময় যদি আমরা একটু নিজেদের মতো করে সাজায় না নিই। ডক্টর আফরিদা, আপনার কি অভিজ্ঞতা? স্যার খুবই কঠিন একটা সময়, কারণ যেখানে ট্রেনিং করা, তার সাথে পড়াশোনা করা, তার সাথে ফ্যামিলি দেখা, তার মাঝেও তো হচ্ছে পারিবারিক বিভিন্ন ধরনের ইনসিডেন্টস হয়, খারাপ সময় যায় স্যার। সব কিছু মিলিয়ে আবার পড়াশোনার গতিটাকে ধরে রাখা স্যার, এটা অবশ্যই বেশ মানে কঠিন একটা সময় স্যার। আর সব জায়গাতে আর যখন আমরা রুগীদের সাথে ডাইরেক্ট ডিল করছি স্যার, সেক্ষেত্রে তো আরও বেশি কশাস থাকতে হয়, কারণ হচ্ছে ভুল করার কোনো সুযোগ নেই স্যার। বিশেষ করে কোভিড সময়টা কেমন কেটেছে? স্যার কোভিডের সময়টা তো স্যার খুবই কষ্টদায়ক, কারণ কোভিডে হচ্ছে আমার মা মারা গিয়েছে। তো ওই সময়টা হচ্ছে কি আমার জীবনের সবচেয়ে মানে কঠিন, যেটা আসলে বলে প্রকাশ করার মতো বিষয় না। এই একই টাইমে আমার ফ্যামিলির 3 জন এফেক্টেড ছিল, হসপিটালাইজ ছিল। তখন অবশ্য আমার সহকর্মীরা, আমার স্যাররা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে স্যার, আপনিও যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, এটা না হলে আসলে আমার জন্য আরও বেশি কষ্টদায়ক হয়ে যেত স্যার। এই সময় ট্রেনিং করা, এই সময় আবার পড়াটা ধরে রাখা স্যার, ট্রেনিং ধরে রাখা, মায়ের মৃত্যু, খুব কঠিন একটা সময় আসলে কোভিড টাইমটা আমাদের সবার জন্য একটা কঠিন সময় ছিল। তো যার কারণে আমরা অনেক ডিফিকাল্ট টাইমগুলো পার করি। ডক্টর ফারজানা, আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে এই ট্রেনিং পিরিয়ডে আপনার পারিবারিক ব্যক্তিগত জীবন? স্যার আমার তো আছেই। আমি ইন্টার্নশিপের পর থেকেই নতুন একটা সাবজেক্ট, যেটা রেডিও ফিজিক্স, আমাদের FCPS পার্ট 1 পাস করার জন্য খুব জরুরি, সেটার পিছনে লেগেছিলাম। এবং পারিবারিক সবার কথার বিরুদ্ধে গিয়ে সবাই আইদার গাইনি অথবা সার্জারি অথবা মেডিসিন যে কোনো একটা চুজ করতে বলেছিলেন। সো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্র্যাক করাটা ছিল সবচেয়ে বেশি। আমার পার্ট 1 পাস হচ্ছিল না। এর মাঝখানে আমি একটা MPH করে ফেলেছি, এর মাঝখানে আমি মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির MSc করে ফেলেছি, কিন্তু আমার পার্ট 1ই পাস হচ্ছিল না। এবং এটা এবং সবাইকে আমাকে জবাবদিহিতা দিতে হচ্ছিল। প্রতিবার পরীক্ষা হয়, আমার কাছে ঢোকাটাই খুব চ্যালেঞ্জিং ছিল। এবং ঢুকে গিয়েছি আলহামদুলিল্লাহ, আপনার বকা খাই বা অন্যান্য যা হোক, কিন্তু আমি ঢুকে গিয়েছি। এবং আমার কাছে মনে হয় এরপরে চ্যালেঞ্জগুলো আমি সহজে নিতে পারবো। ডাক্তার নিশাত, এই কিছু আপনি তো ফাইনাল পার্টে আছেন, কিছুদিন পরে পরীক্ষা হবে, তো 5 বছর পরে কোথায় দেখতে চান নিজেকে? খুবই গ্রসলি যদি বলি স্যার, আমার উপজেলার পোস্টিং ছিল হচ্ছে বগুড়া জেলার দুপচাঁচি উপজেলাতে। সো সেইখানে মানে আমাকে উপজেলা থেকে একবার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে যেতে বলা হয়। ওখানে যে এই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন মানে সাধারণ মানুষকে বোঝাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, যে একটা কত কঠিন একটা অসুখ ব্রেস্ট ক্যান্সার, সেটা আপনারা কত সহজেই আগেই ধরে ফেলতে পারেন,
এইটা একটা স্পেকট্রাম আমি মনে করি বাংলাদেশে। আর আরেকটা স্পেকট্রাম হচ্ছে আমার থিসিস, যে সবচেয়ে আধুনিক পদ্ধতিতে ব্রেস্ট ক্যান্সারের রোগীদেরকে রেডিওথেরাপি দেয়া। সো এই দুইটার মধ্যে আমি আসলে একটা সমন্বয় চাই। 5 বছর হয়তো টোটাল একটা কোঅর্ডিনেশনের জন্য কম সময়, কিন্তু সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি যে একদম প্রান্তিক জনগোষ্ঠীর একদম ঘরের মানুষটা থেকে শুরু করে সবার জন্য অ্যাওয়ারনেস অ্যারেঞ্জ করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং ইফ দে আর ডায়াগনোসড আর্লিয়ার, সো ভেরি বেস্ট ট্রিটমেন্ট অপশন যেন তাকে আমি প্রোভাইড করতে পারি উইথ রিজনেবল ডেফিনেটলি কস্ট। যেহেতু আমাদের এখনও হেলথ পলিসিটা নাই, বা আমাদের কস্ট যেহেতু এখনও পেশেন্ট নিজে বিয়ার করে ট্রিটমেন্ট কস্টটা, হুইচ ইজ ভেরি লার্জ। আমরা স্বাস্থ্য খাদ্য সংস্কার কমিশন থেকে প্রস্তাব দিয়েছি যে এগুলো যেন করা হয়। এগুলো যদি একটা সমন্বয় যদি করা সম্ভব হয়, তাহলেই আমার মনে হয় যেই উদ্দেশ্য নিয়ে আমরা ক্যান্সারের বিষয়ে আসলে পড়তে এসেছি, যে আমরা যেন রোগীদেরকে বেস্ট সেবাটা দিতে পারি, অনেক আর্লি স্টেজে ধরে যেন কিওরের দিকে যেতে পারি। ডক্টর আফ্রিদা, যে এই পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে আপনি কোথায় বাংলাদেশকে দেখতে চান, যে আমি ওই যেটা করেছি, ক্যান্সার চিকিৎসাটাকে আমরা কোথায় দেখতে চাই বাংলাদেশে, খুব সংক্ষেপে বলবেন। আমাদের হচ্ছে স্যার দেশে যে ক্যান্সারের চিকিৎসার ব্যবস্থা আছে স্যার, সেটা যে পরিমাণে রুগী আছে ওই পরিমাণে নেই স্যার। তো আমি অবশ্যই দেখতে চাই যে স্যার আমাদের শুধু ঢাকা না, প্রতিটা জেলায় স্যার ক্যান্সারের চিকিৎসা সহজলভ্য থাকবে, যেন ঢাকা ভিত্তিক না হয়, সবাইকে যেন ঢাকা ভিত্তিক আসতে না হয়। ডক্টর ফারজানা, যে আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, যে আমাদের একটি ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল স্টাডি তৈরি হয়েছিল 2009 সালে, যেটার ফোকাল পয়েন্ট আমি ছিলাম, মূলত আমার হাত ধরেই তৈরি হয়। 2015 সালে এটা মেয়াদ শেষ হয়ে যায়, এখনও হয়নি। আপনি কি ভাবেন যে আমাদের আরেকটা পরিকল্পনা করা দরকার? স্যার অবশ্যই এটা ভাবনার ঊর্ধ্বে, কারণ আমাদের সত্যিই দরকার। যে কোনো একটা উন্নত দেশে যদি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বলি, আমাদের গবেষণার ক্ষেত্রে যেরকম একটা খুব বড় অ্যামাউন্ট দেওয়া দরকার, এরকম প্ল্যান থাকাটা খুবই জরুরি স্যার, আমার কাছে মনে হয়। তো আজকে আমাদের এই ছাত্র শিক্ষকের আলোচনাটা বাংলাদেশের জন্য একটি ক্যান্সারের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে, এবং আমরা মনে করি যে আপনাদের দ্বারাই বাংলাদেশের আগামী দিনের ক্যান্সার চিকিৎসা উন্নত হবে এবং বিশ্বমানে পৌঁছে যাবে। আমরা আমাদের রোগীরা এখন দেশের বাইরে যাচ্ছে, আমরা মনে করি অন্য দেশের রোগীরা আপনাদের দ্বারা এখানে চিকিৎসা পাবেন, এবং আমরা তখনই শান্তি পাব যখন আমরা দেখব যে আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বের মানদণ্ডে, বিশ্বের প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছে, এবং তখনই আমাদের বাংলাদেশে পরিবর্তন হবে। এবং এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।